আজ তোমাদের সাথে পরিচয় করাবো অন্য আরেক সমুদ্রের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। গুড মর্নিং বলছি তোমাদেরকে ঠিকই, কিন্তু রোজ রোজ যা নতুন নতুন ঘটনা দেখছি তাতে গুড মর্নিং এটা বলবো কি না এখন মনে হচ্ছে একটু ভেবে বলতে হবে। প্রত্যেক বছরই তো এরকম বৃষ্টি হয়, এই বছর একটু বেশি হচ্ছে, কোনো বছর একটু কম হয়, এই আর কি। কিন্তু প্রত্যেক বছর তো বর্ষা আসে, এরকম বৃষ্টি হয়, আর প্রত্যেক বছর চাকদা এরকম জলের তলায়। কালকে আমাদের গাড়ির সামনে একটা বাইক পড়তে পড়তে বাঁচলো। আমাদের গাড়ির যদি স্পিড একটু বেশি থাকতো অঘটন একটা ঘটে যেতে পারতো। রোজই চাকদায় নতুন নতুন দুর্ঘটনার কথা শুনতে পাচ্ছি। কোনোদিনও টোটো উল্টে যাচ্ছে, কোনোদিনও বাইক উল্টে যাচ্ছে, কোনোদিনও সাইকেল উল্টে যাচ্ছে, রোজ রোজ নতুন ঘটনা শুনতে পাচ্ছি। কিন্তু কারোর তো কিচ্ছু করার নেই, কোনো যায় আসে না। কালকে আবার শুনলাম নৌকো নিয়ে নাকি চাকদা বাস স্ট্যান্ডের কাছে বিক্ষোভ হয়েছে। এ তো হয়েছে, কিন্তু কতটা কাজ হবে সেটা আমি জানি না, ভগবানই জানে। প্রত্যেক বছর বর্ষা আসছে আর আমাদের এরকম ভোগান্তি। রুজি রোজগারের জন্য মানুষকে তো বেরোতেই হবে, আর ওই রাস্তাটা হলো একটা প্রচণ্ড বিজি রাস্তা, একটা ইম্পর্টেন্ট রাস্তা, চাকদা বাস স্ট্যান্ড থেকে চাকদা চৌমাথা। পুরো রাস্তাটা জলের তলায়, একটু একটু জায়গা বাদ দিয়ে। কোন প্রশাসন ভালো কোন প্রশাসন খারাপ এইসব ব্যাপারে আমি যাচ্ছি না, এইসব ব্যাপারে আমি অত মাথাও ঘামাই না, আর আমার অত মাথায় ঢোকেও না। কিন্তু যারা আমাদেরকে সুবিধা দেবে আমরা তো তাদের সাথেই থাকবো না। প্রত্যেকটা বছর বর্ষার সময় আমাদের এরকম ভোগান্তি। শুধু ওই রাস্তা বলেই না, প্রত্যেকটা রাস্তা হঠাৎ করে কতগুলো পাইপ বসে গেল, জলের লাইন হলো, কিন্তু পাইপ বসে লাভের লাভ কি হলো, যে রাস্তাগুলো ভালো ছিল সেই রাস্তাগুলোকেও ভেঙে একদম গুড়িয়ে দিল। জানে কিন্তু এরপরেই বর্ষা আসছে, বর্ষার আগে নিশ্চয়ই ওরা রাস্তার কাজ করবে না। পাইপগুলো বসানো হলো, রাস্তাগুলো একেবারে ধূলিসাৎ করে দিল। এখন প্রত্যেকটা দিকের রাস্তা ভাঙা, মানে এমন একটা দিক নেই যে দিকে রাস্তাটা খুব ভালো, ওই দিক দিয়ে গেলে আমি একদম সেফলি বাড়ি পৌঁছতে পারবো। রাত্রিবেলা বাইক নিয়ে রাস্তায় বেরোতে এত ভয় লাগে, ঝনক থাকে প্রথম কথা, এত ব্যাগ থাকে, রোজ রোজ তো গাড়ি নিয়ে বেরোনো সম্ভব না, প্রচুর তেলও খরচ হয় আর টাইমও যায়, তাই জন্য বাইক নিয়ে বেরোতেই হচ্ছে। আর একেবারে প্রাণটা হাতে নিয়ে যেন বসে থাকি এরকম মনে হয়। আমি তো বর্ষাকাল টোটোতে ওঠাই ছেড়ে দিয়েছি, টোটোর চাকাগুলো ছোট, টোটো তাড়াতাড়ি পাল্টি খায়। আমি তাই জন্য ভ্যানই ঠিক করে নিয়েছি, আমি বর্ষাকালে ভ্যানে উঠবো। কিন্তু এই যে বৃষ্টির জন্য ভ্যানে উঠতে অসুবিধা হচ্ছে, মানে এত ভোগান্তি হচ্ছে। তোমরা তো প্রত্যেকেই এই ভোগান্তির সাথে একেবারে ওতপ্রোতভাবে পরিচিত হয়ে গেছো। আর কি বলবো, আমাকে বলছি গুড মর্নিং ঠিকই, কিন্তু মর্নিংটা যে কতটা গুড সে তো সময়ই বলবে। কি আর করা যাবে, এইসব ঝামেলা নিয়েই এইসব পরিস্থিতির শিকার হতে হবে আমাদের। চলো আজকে দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কী করি। যেই কাজটা সব থেকে বেশি ঝামেলার কাজ বলে আমার মনে হয়, আজকে সকালে উঠে সেই কাজটাই সবার আগে করছি। অন্যান্য দিন গীতাদিকেই বলি একটু তেলটা ঢেলে দাও। কালকে তেলটা এমন টাইমে শেষ হয়েছে না, তখন আর গীতাদিকে বলার সুযোগ ছিল না, তখন আমরা স্কুলে বেরোচ্ছি। তাই আজকে সকাল সকাল আমাকে ঢালতে হচ্ছে, কেননা রান্নার দিদি তো কাজের দিদির আগে আসে, আর আমি রোজের তেল রোজ বের করে দিই, ওই জন্য এসেই প্রথম তেল চাই। ফলের দাম সবজির দাম বর্ষার জন্য যেমন বেড়ে যাচ্ছে, তেমন তেলের দামটাও হঠাৎ করেই 20 টাকা 25 টাকা বেড়ে গেছে পার প্যাকেট। খুব চাপ লাগছে এখন, জানো তো, এক মাসের মধ্যে এতটা দাম বেড়ে যাওয়াটা মানা যাচ্ছে না, ঠিক তাই না? এই বর্ষায় শুধু বাইরে ভোগান্তি না, কিন্তু ঘরেও ভোগান্তি হচ্ছে। আমি তো সারাদিন থাকি না বাড়িতে, ওই রান্নাঘরের দিকে জানলাটা না সবসময় বন্ধই থাকে। রাত্রিবেলা এসে তো খুলেই দিই, ভালো লাগে না আমার বন্ধ থাকতে একদম। ওই খুলে দিয়েছি কালকে এসে, মাঝে মাঝেই দেখছি না ওখান থেকে পোকামাকড় উঠে উঠে আসছে উপর দিয়ে, একটু বৃষ্টিতেই ভালো মতো জল জমে যায়। কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া তখন হয়ে গেছে, এবার আমি তো রাত্রিবেলা বাদাম টাদাম ভেজাই, বাদাম ভেজাতে গেছি, ওখানে গিয়ে দেখছি এরকম কালো কালো কী যেন। আমি রাকেশ বলছি দেখো তো এখানে পোকামাকড় কী সব উঠেছে। রাকেশ বলছে শামুক। ওইটুকু টাইম জানলাটা খুলেছি, তার মধ্যেই শামুক উঠে এসছে। আমার এত ঘেন্না লেগেছে না, আমার এইসব জিনিসে খুব ঘেন্না, এত ঘেন্না লেগেছে, তারপর থেকে ওই জানলা বন্ধই করে রাখছি। সকালের দিকটাই কিছু অসুবিধা নেই, কিন্তু রাত্রিবেলায় এসে জানলাটা খোলাই যাচ্ছে না। এই যে বৃষ্টি হচ্ছে ওইদিকে তো পোকামাকড় ভর্তি, একতলায় ভোগান্তি হয় ঠিক আছে, দোতলাতে এরকম ভোগান্তি। কি ভোগান্তির ভোগান্তি, মানে সব দিকে, বাইরে ঘরে সব জায়গায়। ঝনককে স্কুলের টিফিনে রোজই বিভিন্ন টাইপের বিস্কিট দিই, কোনো দিন কুকিজ, কোনো দিন বিস্কিট। আজকে ভাবলাম হাতে একটু সময় আছে, ওকে কিছু বানিয়ে দেওয়া যাক। আর বাড়িতে ব্রাউন ব্রেডও ছিল, সেই ব্রাউন ব্রেডটা দিয়েই দেখা যাক কি করা যায়। ও যেহেতু খুবই ছোট, তাই জন্য আমি সাইডগুলো কেটে দিচ্ছি, তাহলে খেতে অতটা অসুবিধা হবে না। ভাবলাম যে একটু চিজ স্যান্ডউইচ বানিয়ে দেওয়া যাক, কিন্তু ও কতটা খাবে সেটা নিয়েই আমার খুব একটা সন্দেহ আছে। একটা ব্রেড দিয়ে কী করে স্যান্ডউইচ বানাবো, তাই জন্য আবার আরেকটা ব্রেড নিলাম। এটাই হলো আমার সবথেকে বড় ভুল। একটাকেই যদি 3 কোনা করে কেটে দিতাম তাহলেই মনে হয় ভালো হতো। আমার তো এখন ফ্রিজে সবসময়ই থাকে পিৎজা পাস্তা সস, একদিকে দিলাম সেটা, আর আরেক দিকে দিলাম মেয়োনিজ, ব্যাস। আর মাঝখানে দিয়ে দেবো চিজ একটু বেশি করে। ঝনক কত দূর এটা খাবে সেটা আমি জানি না,
কিন্তু কয়েক বছর পর থেকে যেহেতু ভারী টিফিনই দিতে হবে স্কুলে, তাই জন্য ভাবলাম এখন থেকেই প্র্যাকটিস করানো যাক। এই যে ফ্রিজের মধ্যে 1 কিউবই চিজ ছিল, সেটাকে ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম একদম ভরে ভরে। চিজ খেতে ভালোবাসে না এরকম মানুষ আমি খুব কমই দেখেছি, তবে রাকেশ কিন্তু একদম চিজ খেতে ভালোবাসে না, ওকেই একমাত্র আমি দেখেছি। এটাকে এখন এরকম করে রেডি করে রাখলাম, একটু পরে ভাবলাম ভেজে দেবো। এত কিছু করেও ওকে টিফিনে বিস্কিটই দিলাম। এইটা রেখে দিলাম সন্ধেবেলার জন্য, না হলে ঠান্ডাটা খাবে সেটা ভেবে। সারাদিনের মধ্যে ঘরের কাজ করার সময় হলো আমার এই সকালটাই, যখন রাকেশ আর ঝনক ঘুমিয়ে থাকে। ওরা ওঠার পর থেকেই শুরু হয়ে যায় ঘরের মধ্যে যুদ্ধ। তাই জন্য ভাবলাম আজকে একটুখানি ঝুলগুলো পরিষ্কার করা যাক। গীতাদি একটু ওরা এসে তো ঘর ঝাড় দেবেই, ঝুল পড়লেও অসুবিধা নেই। তাই জন্য যেখানে যেখানে ঝুল দেখলাম একটু ফটাফট সেগুলো পরিষ্কার করে দিলাম ঝাঁটা দিয়ে। আজকে গীতাদি আসার পর আমি ওই শামুকের গল্পটা গীতাদিকে বললাম। আমার এত ঘেন্না লেগেছে গীতাদির কথাগুলো শোনার পর। গতকাল তো সারাটা দিনই বৃষ্টি হয়েছে, আর তার মধ্যেও গীতাদি কাজ করতে এসেছে। উনি তো একদমই কামাই করেন না। যখন বাসন মাজতে গেছে বাইরে কলপারে, তখন নাকি দেখছে চারিদিকে শামুক। ওনার এত ঘেন্না লেগেছে যে উনি আগে ঝাঁটা দিয়ে সব কটা শামুককে ঝেড়ে ফেলেছেন, তারপরে গিয়ে বাসন মাজতে বসেছেন। ভাবো না, ওই শামুকগুলোই দেওয়াল বেয়ে বেয়ে দোতলা পর্যন্ত উঠে পড়েছে। ফার্নিচারগুলো তো মাঝে মাঝেই পরিষ্কার করে দিই, কিন্তু দেওয়ালের এই ঝুলগুলো কখনোই ঝাড়া হয় না, চোখেই পড়ে না ঠিকঠাক। আজকে ভাবলাম যে যত কোণা আছে কোণাতে বেশি ঝুল হয়, সেগুলোই আজকে ঝেড়ে দেওয়া যাক। আমাদের বাড়িতে যেহেতু ফলস সিলিং আছে, ছাদগুলোতে খুব নোংরা হয়, মানে খুব ঝুল হয়, সেগুলো একেবারে জড়িয়ে থাকে। ভালো মতো পরিষ্কার না করলে একদম বাজে লাগে দেখতে। আজকে দেখলাম বারান্দাতেও খুব ঝুল হয়েছে। হাতে যখন সময় আছে আর পরিষ্কার করতে যখন শুরু করেছি, ভাবলাম সবটাই করে দিই। ঝুল ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করলেই বেশি ভালো হয়, কিন্তু হাতের সামনে ঝাঁটা ছিল সেটা দিয়েই পরিষ্কার করতে লাগলাম। ঝুল ঝাড়ুটা আবার ভেতর থেকে বার করতে হবে। এত কাজ করছি আর ওটাতে কুড়েমি লাগলো, ভাবো একটু। পরিষ্কারের ঠেলা এসব ফেলে ভেঙেই দিচ্ছি, দেখো কাণ্ড। পাখিগুলো আমাদের এই বারান্দাটা কিভাবে তছনছ করছে, তোমরা ওই ফলস সিলিংটার দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবে। চেন লাইটগুলো কিভাবে ঝুলে পড়েছে দেখো শুধু। পরিষ্কারের তাড়নায় ভাবলাম যে শর্টকাটে এই লাইটটাও ঝেড়ে দিই একটু। বাবা, যা নড়ে উঠলো, মানে দুলে উঠলো, আর ভয়ের চোটে পারলাম না করতে, যদি খুলে পড়ে। রাকেশের ব্যাগ থেকে টিফিন বক্স বের করতে গিয়ে দেখলাম যে কালকে এইগুলো নিয়ে এসেছিল, আমি বাড়ি করিনি। এই দেখো, এই খেজুরটা সকালবেলা রোজ 2টো করে ঝনককে খাওয়াই, আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি। আর তার সাথে এনেছে এই আমন্ড। এইগুলো এখন আমি আর কোনো রিস্ক না নিয়ে একেবারে ফ্রিজেই রাখি, একেবারে সতেজ টাটকা থাকে, একটা পিঁপড়ে হয় না। যতটা সম্ভব ঠেসে ঠেসে ঢুকিয়ে দিচ্ছি। বাইরে থাকলে যদি আবার পিঁপড়ে হয়ে যায়, ফ্রিজে থাকলে তো সেফ। গুড মর্নিং। উঠে পড়ো, তাকাতে ইচ্ছে করছে না। হ্যাঁ, আরো ঘুম পেয়েছে। এই ছেলেটার তো এই একই প্রবলেম, রাত্রে ঘুম আসে না আর সকালে ঘুম ভাঙে না। উঠে পড়ো, কত কথা শুনে আমার। তোমার অক্টোপাসটা কই? ওই নিয়ে আসো, রাত্রিবেলা যে অক্টোপাসটা নিয়ে ঘুমোলে। আমার ছেলের এই অভ্যাস যে কবে যাবে কে জানে, রোজ নিত্য নতুন জিনিস হাতে নিয়ে ঘুমোনো। নতুন বাড়িতে কালকে একটা বড় স্লিপ ছিল অঙ্কিতা ম্যাডামের বাড়িতে, অন্য একটা স্লিপ। স্বপ্ন দেখছিলি অঙ্কিতা ম্যাডামের? অঙ্কিতা ম্যাডামের স্বপ্ন দেখছিলি? হ্যাঁ, নতুন বাড়িতে একটা ওই স্লিপ ছিল। স্লিপ কোন নতুন বাড়িতে? ওই তো লাল একটা। অঙ্কিতা ম্যাডামের বাড়িতে? কি যে বললো মাথা মুন্ডু, আমি কিচ্ছু বুঝলাম না। এটুকু বুঝলাম হয়তো কোনো স্বপ্ন দেখছিল। এই দেখো, ছোটবেলায় এটা আমরা দেখতাম, আর ঝনক এখন এটা দেখে খুব মজা পাচ্ছে। ওই দেখো, আমরা যখন ছোট ছিলাম তখনের দিনগুলো ছিল অন্যরকম। তখন ফোনও ছিল না আর ইউটিউবও ছিল না, তাই জন্য একটা কিছু দেখতে হলে সেই টিভির টাইমের ভরসায় বসে থাকতাম।
আর সেইটার একটা আলাদা মজা ছিল। আর এখন তো সব কিছু আমাদের হাতের মুঠোয়, যেটা যখন ইচ্ছে হয় তখনই দেখতে পারি। তাই এখনকার বাচ্চারা বুঝবে না সেই আমাদের সময়কার মজাটা। আজ তো ফ্রাইডে, আজকে কোনোভাবেই স্কুল কামাই করা যাবে না, স্কুলের বই খাতা ফেরত দেওয়ার দিন। আর ঝনক কালকে খুব মজা করতে করতে এসেছে স্কুল থেকে, রেনকোটটা পরে এসেছে বলে। সেই মজার চোটে কখন যে আই কার্ড গলা থেকে খুলে পড়ে গেছে ও নিজেও জানে না। আজকে দেখো কি সুন্দর রোদ উঠেছে স্কুলে যাওয়ার সময়। আমি ওকে একদম বলে দিয়েছি আজকে যেন আই কার্ড নিয়ে বাড়ি ফেরা হয়, না হলে কিন্তু আমার কাছে খাবে খুব বকা। আর দিয়ার কাছে সারাদিন শুধু আদর আর আদর, ওই খুব একটা বকা টকা খাওয়ার ব্যাপার নেই। আমাদের বাড়িটা ঠিক মাঝামাঝি রঞ্জনপল্লীতে। এপাশে চৌমাথাও অনেকটা দূর, ওপাশে বাস স্ট্যান্ডও অনেকটা দূর। ওই বাস স্ট্যান্ডের দিকটার রাস্তাটার সাথে তোমাদের অনেকবারই পরিচয় করিয়েছি। আজকে ঝনককে যখন স্কুলে দিতে গেলাম, রাস্তার অবস্থা দেখে একেবারে মাথায় হাত পড়েছে। রীতিমতো স্রোত বয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। কি অবস্থা সেটা শুধু তোমরা দেখো। ওই যে ভ্যানের সামনে লোকটি দাঁড়িয়ে আছেন, ওনার পাটা কতটা ডুবে আছে তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে জলের গভীরতা কতটা। এই রাস্তায় যদি আমি নামি, আমার তো হাঁটু জল, আর ঝনক যদি এই রাস্তায় নামে তাহলে তো ওর কোমর পর্যন্ত ডুবে যাবে একেবারে শিওর। কিছু কিছু দোকান একেবারে বন্ধ আছে জল ঢুকে যাওয়ার ভয়, এই যে। আর কিছু কিছু দোকান তো খুলেছে ঠিকই, কিন্তু একটা করে গাড়ি যাচ্ছে যেই দোকানের মধ্যে যেন জলের স্রোত বয়ে যাচ্ছে। এই দেখো কত কাঠ একেবারে জলের মধ্যে পড়ে প্রায় পচেই যাচ্ছে। কি কাণ্ড বলো তো চাকদার। আজকে ভ্যানে বসে বসে একটা গানই মাথায় আসছিল বারবার, কত যে সাগর নদী পেরিয়ে যাচ্ছি আমরা। এটা পাটা পুরো ভিজে গেছে, যা জল পা তো ভিজবেই। ঝনক বাড়িতে ফেরে স্কুটি করে, আর স্কুটির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে। ওইখানে যা জল দেখলে তোমরা, ওই স্কুটিতে দাঁড়িয়ে থাকলে জল যে পায়ে ঢুকবে সেটা তো শিওর। আমি ওর মোজাগুলো খোলাতে গিয়ে একেবারে অবাক হয়ে গেছি। মোজাগুলো একেবারে চুপচুপে ভেজা, জুতোটার ভেতরেও জল ঢুকে গেছিল। কি সমস্যা বলো তো। আর যাদের ঠান্ডা লাগার ধাত তাদের এতে তো ঠান্ডা লাগবেই। কতক্ষণ পাটা ভেজা ছিল তার মানে ভাবো। চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা। ঝনককে এর আগে আমি কখনোই ইলিশ মাছ খাওয়াইনি, আসলে অত কাটা তো বেছে খাওয়াতে সাহস দেখায়নি। আজকে সাহসটা দেখিয়েই ফেললাম, কিন্তু উনার আবার খুব একটা ভালো লাগেনি খেতে। ওই ওর ডিমটাই প্রিয়। দুপুরবেলা খেতে বসে যদি ডিম দেখতে না পায়, মানে ডিম সেদ্ধ দেখতে না পায়, তাহলে কান্নাকাটি জুড়ে দেয়। আমি তো এইরকম মজা ঝনকের সাথে সবসময়ই করতে থাকি। জলের মধ্যে দিয়ে স্কুলে গেলি আর জলের মধ্যে দিয়ে এলি, আমার মজা হচ্ছিল। মজা হচ্ছিল? জুতো মোজা সব ভিজে গেল, মজা হচ্ছিল? পচা নোংরা জল আসতে আসো কি ঝনক তো এত ছোট, ও পর্যন্ত রাস্তার এই জল দেখে বলছে দীঘার সমুদ্র। ভাবতে পারো। তখন বেজে গেছে সন্ধে 7টা, আর এদিকে রাকেশ ঝনককে পড়তে দিতে যাচ্ছে। শুধু কি ওই রাস্তার অবস্থাই ওইরকম? আমাদের বাড়ির সামনের রাস্তাটার অবস্থা দেখো, এটাও জলের তলায়। তবে তার সাথে উপরি পাওনা হলো এই রাস্তার আবার কঙ্কালগুলোও বেরিয়ে গেছে। এই রাস্তা দিয়ে খুব সন্তর্পণে না গেলে পড়ে হাড্ডি গুড্ডি ভাঙাটা খুব একটা আশ্চর্যজনক ব্যাপার না। কিন্তু এখন খুব গোছানোতে ব্যস্ত, ব্যাগ গোছাচ্ছে এই দেখো, জামা কাপড় গোছাচ্ছে ওই দেখো। ঝনক আজকে যে মজাটা পাবে। মা আজকে যাচ্ছে আমাদের বাড়ি, কেন যাচ্ছে সব কিছু পরে বলবো। এখন খুব ব্যস্ত ব্যাগ গোছানোতে, হাতে একদম টাইম নেই। ঝনককে পড়িয়ে নিয়ে তো অন্যান্য দিন বাড়ি চলে যাই, আজকে আর বাড়ি যায়নি। ঝনক আজকে ফিরেছে দিয়ার বাড়িতে। ও তো ভাবছে যে এখানেই থাকবে, বায়না করে যাচ্ছে বাবার কাছে যাব বাবার কাছে যাব বলে। আজকে আবার বাবা প্রীতি হয়েছে খুব। তোমাকে তো বললাম মা আসবে, মা রেডিও হচ্ছিল, কিন্তু আগামীকাল সকালবেলা চাকদাতে আমাদের একটা কাজ আছে, ওই জন্য মা আর এলো না। আসলে কালকে সকালবেলা আমাদের একটা জায়গায় যাওয়ারও কথা আছে। মা তো হয়েছিল ট্রেনেই যাবে, কিন্তু যা ওয়েদার দেখলো একদম খুব বাজে ওয়েদার, যখন তখন বৃষ্টি হতে পারে। তাই জন্য আমি বললাম অতটা রাস্তা একা একা যাবে ট্রেনে করে, দরকার নেই, আমরা গাড়িতেই দিয়ে আসবো। আমরাও যাচ্ছি কিন্তু সাথে। কালকে কিন্তু ছোটোখাটো আমার একটা আউটিং হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো, আমি কিন্তু সেই রান্নাঘরের জানলা খুলিনি, সেই শামুকগুলোর ভয়। বাবারে বাবা, কালকে যা ঘেন্না পেয়ে আজকে আর সেই জন্য খুলিনি। আর এদিকে রাকেশ এসে কোনোদিন ওর একটা ডিউটি থাকে না, রোজই 2-3টে ডিউটি থাকে।
রাত 10টা বেজে গেছে, এখন সেকেন্ড ডিউটিতে যাবে। এই যে তারপর থার্ড ডিউটি হবে রেকর্ডিং এর। ও রেকর্ডিংটা কাল সকালে। অফিস করে আছে সন্ধ্যেবেলাটাতে এই ঘরের কাজ করেছে, বাজার টাজার ছিল সেই সব করেছে, ছেলেকে পড়তে দিয়েছে। এখন যাচ্ছে ওর ক্লাস করাতে। ওর ক্লাস করে এসে রাত্রিবেলা রেকর্ডিং করার কথা ছিল, কিন্তু যেহেতু স্ক্রিপ্টটা রেডি হয়নি তাই জন্য আবার সে কালকে সকালবেলা কাজ রেখেছে। এমনিতে আমাদের বেরোনোর দরকার 9টার সময়, তার আগে নাকি আবার রেকর্ডিং করবে। ভাবো একবার। এখন আমি ঝনককে খাওয়াবো, খাইয়ে দিয়ে নিজেদের খাওয়ার ব্যবস্থা করে এডিট করে শুতে অনেক দেরি হয়ে যাবে। কালকে ছুটির দিন ছিল, কিন্তু কালকে তাও তাড়াতাড়ি উঠতে হবে। আমাদের বাড়িতে সব কিছুই রাত বিরেতে কারবার, জানো তো। 10টার জায়গায় ক্লাস নিতে গেল 11:45, যদিও এটা আমার জন্য, আমি বললাম খেয়ে যেতে, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। কালকে আবার তাড়াতাড়ি ওঠার ব্যাপার আছে, যদিও তাড়াতাড়ি ওঠার ব্যাপার রোজই থাকে, কিন্তু আজকে এখন এডিটটা কিচ্ছু শুরু করিনি, এডিট করবো তারপর তো শোবো। তাই বললাম যে তুমি খেয়ে যাবে, আবার আমাকে খাবার বেড়ে রেখে বসে থাকতে হতো। সেই খেয়ে দিয়ে গেল 11:45। এখন 11:30 বাজে একটা লোকের বাড়িতে এটা কিছু ক্লাস নিচ্ছে এখনো পর্যন্ত। ভাবতে পারছো, একটু পরে 12টা বাজবে, এখনো ফেরেনি রাকেশ। ঝনককে তো ফ্রেশ করিয়ে শুয়ে দিয়েছি, এবার আমি বসবো এডিটে। ও কখন ফিরবে কে জানে। আজকে তাহলে ব্লগটা শেষ করি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করছি। চলো, গুড নাইট। গুড নাইট বলার পরেও আজকে তোমাদের সাথে এই ভিডিওর ক্লিপটুকু শেয়ার করতে বাধ্য হলাম। ঘড়ির টাইমটা নিশ্চয়ই দেখতে পেরেছো, এই টাইমেই ও ফিরেছিল ক্লাস নিয়ে। একেবারে ভাবো অবস্থা। আর ঝনকের মনে হয় ঠান্ডা লেগে গেছে, হাঁচি দিচ্ছে, দেখছো কেমন। সকালবেলা অতক্ষণ পাটা ভেজা ছিল না, ওই জন্যই। এইবারে তোমাদেরকে সত্যি টাটা জানিয়ে ভিডিওটা শেষ করি।